অনেকেই বলবেন যে ভাই তারেক রহমান সরকার আসছে মাত্র এক সপ্তাহ হয়েছে, এত কিছু বলেন কেন? দর্শক, একটা সরকার কি করবে সেটা প্রথম থেকে কিন্তু বোঝা যায়। আমি না মানে কোনো আশার আলো দেখতেছি না। এই যে দেখেন, তাজুল ইসলামকে বাদ দেওয়া থেকে শুরু করে এই যে গভর্নর হাসান এইচ মনসুরকে বাদ দিল, তাজুল ইসলামকে বাদ দিল, আস্তে আস্তে আওয়ামী লীগের সবার জামিন হয়ে যাচ্ছে, এটার ব্যাপারে পরে আসবো, কিন্তু গভর্নর হাসান এইচ মনসুরকে বাদ দিল, আমি এর কোনো কারণ দেখি না। যদি এই সরকারের ভালোটা প্ল্যান থাকতো অর্থনীতি এবং ব্যাংকিং খাত সংস্কারের, তাহলে গভর্নর আহসান এইচ মনসুরের মতো লোক কিন্তু তার কোনো বিকল্প নাই। বাট সে পথে সরকার হাঁটলো না। সরকার তাকে মব দিয়ে, গলা ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিয়ে নিয়োগ দিল মুস্তাকুর রহমান নামে একজন গার্মেন্টস ব্যবসায়ী, ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ী এবং ঋণ খেলাপি। 89 কোটি টাকা তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং এই ইউনূস সরকারের আমলে এই বিএনপির সুপারিশে মাত্র 2% দিয়ে তিনি এটাকে পুনঃ তফসিল করিয়েছেন। তো এমন একজন ব্যক্তিকে গভর্নর নিয়োগ দেওয়া হলো, এবং নিয়োগ দেওয়ার পর এই ঘুম থেকে উঠে দেখি নতুন খবর যে ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক। কারণ ন্যাশনাল ব্যাংকের মানে যে আমানতকারীরা আছে তাদেরকে টাকা দিতে পারতেছে না, ন্যাশনাল ব্যাংক পুরো খালি। আমার ভাইয়ের ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে একটা বাংলাদেশে, তো প্রায় আমাকে বলে ন্যাশনাল ব্যাংকে 1,000 টাকা মানুষ দিতে পারে না, 5,000 টাকাও দিতে পারে না। এত খারাপ অবস্থা ন্যাশনাল ব্যাংকের। একটা সময় ন্যাশনাল ব্যাংকটা মানে কত সমৃদ্ধশালী ছিল, কিন্তু এই ন্যাশনাল ব্যাংকের মালিক পক্ষ শিকদার ফ্যামিলি এবং এই আব্দুল আউয়াল মিন্টুরা এরা সবাই মিলেমিশে পুরো ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। এখন নতুন সরকার আসার পরে তারা এই যে ব্যাংকের যে সংস্কার করতেছে, হ্যাঁ, যেমন ইউনূস সরকার, এই সংস্কারে কিছু শর্ত আছে। সেটা হচ্ছে যে এই যে ব্যাংকগুলো যদি সরকারি সহায়তা পেতে চায় তাহলে ব্যাংকের ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এবং কিছু শর্ত মানতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক যে টাকাগুলো দিবে লোন হিসাবে, সে টাকাগুলোর ব্যবহার কোন খাতে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা একটা স্বচ্ছতা থাকতে হবে। কারণ একটা ব্যাংক এমনিতেই ঋণ খেলাপের ভারে জর্জরিত, তারপরে যদি নতুন সহায়তা থেকে আবারও ওই ভুয়া ঋণ দেয় তাহলে তো সমস্যা। এই এই সমস্ত বিষয়গুলো আসলে সুরাহা করতে না পারাই ন্যাশনাল ব্যাংকে ইউনূস সরকার ওইভাবে সহায়তা করেনি। এখন ন্যাশনাল ব্যাংকের যে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল মিন্টু, তিনি তো বিএনপির বড় নেতা এবং বিএনপি ক্ষমতায় এসে যাবে মোটামুটি তিনি কনফার্ম, এর জন্য তারা আসলে চুপচাপ মুখ বুঝে সহ্য করেছেন। হ্যাঁ, তো যখনই বিএনপি সরকার ক্ষমতা এসে পড়লো, মানে ওদের আর সহ্য হয় না, কারণ সামনে তো আবার ওই রোজার ঈদ, মানুষ টাকা পয়সা উঠানো শুরু করবে ব্যাংক থেকে, ব্যাংকে তো টাকা নাই, এই ব্যাংকের তো একদম সব খালি করে দিছে। তো এখন আর একটা দিনও সহ্য করার মতো ক্ষমতা আসলে বিএনপির ছিল না। তো গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর আসার পরেই প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে যে এই ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা দিয়েছে। এখন সরকার কোথেকে দিব? সরকার মূলত আসলে টাকা ছাপাইয়া দেয়, এবং টাকা ছাপাই দিলে কিন্তু মুদ্রাস্ফীতি আরো বাড়ে এবং যেটার প্রভাব কিন্তু অর্থনীতিতে পড়ে। হ্যাঁ, যেটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারে না হচ্ছে, বাট এটা করে এই আব্দুল আউয়াল মিন্টুকে 1,000 কোটি টাকা দেওয়া হলো। সেই লুটপাট শুরু হয়ে গেল ব্যাংক খাতে আবার, যেটা 1.5 বছর ধরে ডক্টর ইউনূস সংস্কার করেছিল। এবং শুধু কি তাই, নতুন গভর্নর মুস্তাকুর রহমান তিনি আরো বলতেছেন যে যেই সব কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা অর্থনৈতিক সংকটে আছে তাদেরকে হেল্প করা হবে। আমরা দেখেছি যে করোনার সময়, হ্যাঁ, যখন ওই যে সমস্ত পৃথিবীতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল, তখন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা তো রেমিটেন্স ঠিকই বাড়াতো, তখন এই রিজার্ভ বেড়ে 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 42 বিলিয়ন ডলার হয়েছিল। শেখ হাসিনা বলে ওরে বাবা এত টাকা। শেখ হাসিনা করছে কি, ওই করোনার সময় যে প্রণোদনা, গার্মেন্টস ব্যবসায়ীদেরকে $8 বিলিয়ন প্রণোদনা দিয়েছিলেন সেই সময়, সেই টাকার 1 টাকাও তারা ফেরত দেননি। এবং মুখ দেখে দেখে সেই আওয়ামীপন্থী গার্মেন্টস ব্যবসায়ীদেরকে এই $8 বিলিয়ন দেওয়া হয়েছিল যে করোনার সময় এটা একটা হেল্প হবে। দেখুন, বাংলাদেশে আমরা গার্মেন্টস নিয়ে আসলে খুব ইয়েতে ভুগি যে গার্মেন্টসে এত বৈদেশিক মুদ্রা আসে, গার্মেন্টস তো লাভজনক। দেখুন, একটা গার্মেন্টসে যদি 100 টাকার পণ্য বিক্রি করে তাহলে 50 টাকার পণ্য আবার আমদানি করতে হয়, যেমন তুলা সহ আরো বিভিন্ন নানা সরঞ্জামগুলো আমদানি করে এখানে অ্যাসেম্বল করে গার্মেন্টস তৈরি করে। সুতরাং গার্মেন্টসের যে টাকাগুলো আসে ওগুলো কিন্তু আবার অর্ধেক আবার ওই আমদানিতে আবার চলে যায়, ওই রেমিটেন্সের মতো একদম টাকাটা একদম মানে সরাসরি এসে পড়ে না। তো এইসব বিষয়গুলো তো আছে। সুতরাং করোনার সময় এই পোশাক ব্যবসায়ীদের $8 বিলিয়ন প্রণোদনা দিয়ে শেখ হাসিনা $8 বিলিয়ন লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন। এখন এই সরকার আবার সেই প্রণোদনা, কলকারখানা কাদের বন্ধ হয়ে গিয়েছে তাদেরকে প্রণোদনা, এই প্রণোদনা দিলে ওই টাকা পয়সা কোনোদিন ফেরত যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই আব্দুল আউয়াল মিন্টু এই 1,000 কোটি টাকা সে কোনোদিনই আর ফেরত দিবে না, কোনোদিনই দিবে না, এভাবে চলতেই থাকবে। ইউনূস সরকার অ্যাসালামের যে ব্যাংকগুলো ছিল, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক যেটা জামাত থেকে নিয়েছিল, ইউনিয়ন ব্যাংক, সব 7টাকে একত্রিত করে তিনি বলেছিলেন যে এই ব্যাংকগুলো স্বয়ংসম্পূর্ণ হতে 5টা বছর সময় লাগবে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, মানে বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকা, এই বসুন্ধরা লুটেরারা তাদের মিডিয়া দিয়ে যেভাবে মানুষের চরিত্র হনন করে, আজকে দেখলাম বসুন্ধরা বলতেছে যে উপদেষ্টারা নাকি সরকারি বাসভবন চাচ্ছেন না মবের ভয়ে। অথচ ইউনূস সরকারের সকল উপদেষ্টারা অলরেডি বাসা ছেড়ে চলে গিয়েছে। ইউনূস যমুনা ছাড়বেন আগামীকালকে, মাত্র 2জন উপদেষ্টা এখনো আছেন, এখনো যান নাই, তারাও খুব শীঘ্র চলে যাবেন। অথচ এই কালের কণ্ঠ বলতেছে উপদেষ্টারা নাকি মবের ভয়ে বাসা চাচ্ছেন না। এবং আবার কালের কণ্ঠ বলতেছে যে ব্যাংক খাতকে ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের।
দুবাইতে মেন নামে 45 কোটি টাকার ফ্ল্যাট। এই দুবাই মেন নামে ফ্ল্যাট, আমি বারে বারে বহুবার বলছি, এই ফ্ল্যাট কিনা হয়েছে 2023 সালে, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তিনি কিন্তু এই গভর্নর ছিলেন না। এবং দেখেন, ব্যাংক ঋণে সুদের হার 12 থেকে 16%। এটা করতে হয়, পৃথিবীর সব দেশে এটা করে। যখন অর্থনীতি খারাপ হয়ে যায় তখন সুদের হার একটু বাড়ায়। হ্যাঁ, এটা সব দেশই করে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য। এখনো চড়া মুদ্রাস্ফীতি ঠিক হতে সময় লাগে, বাট উনি রাইট ট্র্যাকে ছিলেন। খেলাপি ঋণ বেড়ে 36% হয়েছে। খেলাপি ঋণ হচ্ছে কি, ওই শেখ হাসিনার আমলে ওই সামান্য একটু কিছু দিয়ে টিয়ে দিলেই বলতো আচ্ছা তুমি আর খেলাপি না। ওই পূর্ণ তফসিলীকরণটা অনেক সহজ ছিল, কিন্তু আচানিস মুসলিম বলেছে যে না, এইভাবে হইব না, তুমি এই খেলাপি ঋণ অন্তত অর্ধেক দিতে হবে বা 25% দিতে হবে। তখন অনেকেই আর এটা করতে পারে নাই। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ইচ্ছা করে এই খেলাপি ঋণ কম করে দেখাতো, কিন্তু আহসানিস মনসুর প্রপার তিনি দেখাতো যে তুমি খেলাপি, এটা হাইড করার তো কিছু নাই। এই আলোর মুখ দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংক আলোর মুখ দেখেছে, সরকার এদেরকে সাহায্য করতেছিল, কিন্তু এতগুলো ব্যাংক লুটপাট করে সব টাকা বাইরে নিয়ে গেছে, আসালাম থেকে শুরু করে সালমান রহমান রায়, এই লুটেরারা, এগুলো আবার ঠিকভাবে আসতে সময় লাগতো, 5টা বছর সময় লাগতো, কিন্তু আমরা তো দেইনি, তাই না? 5টা বছর সময় লাগতো। 14 মাসে 100 দিন বিদেশ সফর, আমি জানি না 14 মাসে 100 দিন যদি বিদেশ সফর করেই থাকে, আমি তো বলেছি তিনি আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর সব জায়গায় শুধু এই যে টাকা পাচার গুলো হয়েছে এগুলো ফেরতানোর জন্য তিনি যার পণ্যের চেষ্টা করেছেন। এবং আমি বলছি গতকালকে যে যুক্তরাজ্যে সাইফুজ্জামান জাবেদের সব বাড়িঘর সরকার সিজ করেছে, সালমান রহমানের বাড়িঘর সিজ করেছে, সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, আমেরিকাতে চেষ্টা চলতেছে, সব কিন্তু এই গভর্নর আহসানিস মনসুরের কারণে। এটাই আসলে এই আওয়ামী এবং বিএনপি পন্থী লুটেরাদের সহ্য হলো না, তাকে সরিয়ে দিল, এবং সরিয়ে দেওয়ার পরে 2 দিনও সহ্য হলো না, কালকে সরিয়ে দিছে, আজকে আবার নতুন গভর্নরের কাছ থেকে 1000 কোটি টাকা আবার নিয়ে গেল, আবার নাকি নতুন প্রণোদনাও দেওয়া হবে। তো এই হচ্ছে গিয়ে তারেক রহমানের প্ল্যান। এবং অনেকে বলবেন যে ভাই হয়তো তারেক রহমান জানে না, আবার কালকে দেখলাম যে গভর্নর আহসানিস মনসুরকে বাদ দেওয়ার কারণে যারা বিএনপি করে বা একটু নীতিবার আর কি, তারা একটু মানে কষ্ট পেয়ে বলতেছে যে মিশন ভাই, তারেক রহমানকে ভুল বোঝানো হয়েছে। আমি বলছি ভাই, তো শেখ হাসিনার কথা স্মরণ করে দিলেন। আওয়ামী লীগ এরকম বলতো যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, তারেক রহমানকে ফিডার খায় শিশু, তাকে কিভাবে ভুল বোঝানো হবে? আর যেই লোককে তার অধ্যস্তনরা ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করতে পারে, সে লোকে তো প্রধানমন্ত্রী হওয়ারই যোগ্য না, তাই না? তো এগুলো বলে লাভ নাই, তারেক রহমান সবই জানে, দুনিয়ার সবাই জানে, এত সমালোচনা দেশে বিদেশে যে একজন সৎ গভর্নরকে সরে দিল আর তারেক রহমান জানে না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা এখন আর পাবলিক খায় না, এবং পাবলিক কিন্তু বোঝে। এবং এই প্রথম 7 দিনে আর কি, মানে হতাশা ছাড়া আমি আর কিছু দেখি না, আবার সেই পুরানো ধারা, আবার সেই লুটপাট। এই যে দেখেন, সকালে দেখলাম যে আব্দুর রহমান বদির জামিন হয়ে গেল, নারায়ণগঞ্জের আইভির জামিন হয়ে গেল। আইভির জামিনটা ঠিক আছে, এটা আসলে আইভি তো সৎ রাজনীতি করতো, পরিচ্ছন্ন রাজনীতি করতো, আইভিকে আসলে গ্রেপ্তার করাটা। কিন্তু দেখুন যে আওয়ামী লীগের লোকদের জামিন দিবে যদি তাদের নামে কোনো মামলা না পাওয়া যায় বা কোনো অপরাধ না পাওয়া যায়, জামিন দিকে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা বের হয়ে আবার যখন এই নিষিদ্ধ ঘোষিত একটা দলের পক্ষে কার্যক্রম শুরু করে, এটা কিন্তু আরেকটা সমস্যার বিষয়। যে হ্যাঁ, আমি জামিন দিয়ে দিলেন, তাদের নামে কোনো মামলা নাই, বাট তারা বের হয়ে তো তারা চেষ্টা করবে যে যেই দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেই দলের পক্ষে তারা মিটিং করবে, মিছিল করবে, গোপনে উৎসাহ দিবে। কিন্তু এটা কেন করতে সরকার? তার মানে কি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে? এদিকে আবার ইন্ডিয়া থেকে শেখ হাসিনা বলতেছে যে 7ই মার্চ, 26শে মার্চ সহ এইরকম বিভিন্ন দিনগুলোতে আওয়ামী লীগের ব্যাপক লোক ঢাকা শহরে সমাবেশ করবে, তারা তাদের শক্তি জানান দিবে, এরকম বিভিন্ন প্ল্যান চলতেছে। ওদিকে আবার আমরা এও শুনতেছি যে তলে তলে নাকি বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে। যুগান্তর পত্রিকা লিখেছে যে গুছিয়ে রাজনীতি করতে চায় আওয়ামী লীগ, একটু স্পেস চায় বিএনপির কাছে। হ্যাঁ, এখানে লিখেছে যে ভোটের আগে নো ভোট ক্যাম্পেইন চালালেও নির্বাচন প্রতিহত করতে বড় কোনো কর্মসূচি দিতে দেখা যায়নি আওয়ামী লীগকে, দেওয়ার ক্ষমতাও তাদের নাই। নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় এবং ইউনূসের বিদায় হওয়ায় আওয়ামী লীগ এখন তুলনামূলক স্বস্তিতে আছে। ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় দলটি নেতাকর্মীরা কার্যালয় খুলে প্রবেশ করতেছে, আবার কোথাও কোথাও অবস্থানও নিয়েছে, আবার কোথাও কোথাও আবার কার্যালয় খোলা কেন্দ্র করে হামলা, পাল্টা হামলা, ভাঙচুরও ঘটেছে। তারপরেও বিএনপির অবস্থানকে ইতিবাচক হিসাবে দেখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করতেছে যে সরকার আসলে আওয়ামী লীগকে ফেরার সবুজ সংকেত অলরেডি দিয়ে দিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল, পাশাপাশি জামাত ইসলাম এবং নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোর বিরোধী অবস্থান নেয়। এমন প্রেক্ষাপটে এখন যেহেতু বিএনপি নমনীয় হয়েছে, এই নমনীয়তা হওয়ার কারণেই স্থানীয় পর্যায়ে দলীয় কার্যালয়গুলো খোলা সম্ভব হয়েছে। এইরকম আলোচনা আছে আওয়ামী লীগের ভিতরে। ফলে মূলত আওয়ামী লীগ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে। আওয়ামী লীগ মনে করতেছে যে ইউনূস সরকার তাদের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে। এবং সব মিলিয়ে এখন আওয়ামী লীগের প্ল্যান যে এখন সহিংসতা এড়িয়ে সংগঠনকে পুনর্গঠন করা, যেমন ওই ইউনিয়নে জেলায় টেলায় নতুন করে কমিটি দেওয়া এবং বিতর্কিত নেতাদেরকে বাদ দিয়ে নতুন করে নেতৃত্ব গঠন করা, এগুলো করে তারা রাজনৈতিক প্রস্তুতিতে মনোযোগী হবে। তবে কার্যকর হয় মাঠে ফিরতে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সারের একটু স্পেস দেওয়ার দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগের একমাত্র ভরসা এখন বিএনপি। তো আমি তো আমার দেশে বিভিন্ন হিন্দু কমিউনিটির সঙ্গে আমার যোগাযোগ আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এইবার ভোট দিচ্ছেন কারে। সবাই বলছে যে এবার বিএনপিকে ভোট দিছে, কোনো হিন্দু জামাতকে ভোট দেয় নাই। এটা অবশ্যই জামাতের ব্যর্থতা, কারণ একজন হিন্দু যদি, সে তো একটা ভোটার, তাই না?
সে যদি মনে করে যে জামাত আমার এক্সপেকটেশন ফুলফিল করে না, তাহলে তো তারা জামাতকে ভোট দিবে না। এটা সবসময় বলি যে কোনো রাজনৈতিক দল তারা যদি ভোটারদের মন জয় করতে না পারে, তাহলে সেটা ওই দলের ব্যর্থতা। এখন জামাত ইসলামী তারা কি করবে সেটা তাদের বিষয়। এটা সত্য যে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ লোক তারা বিএনপিকে ভোট দিয়েছে এই কারণে যে হয়তো বা তারা মনে করতেছে যে বিএনপি তাদের এক্সপেকটেশন ফুলফিল করে। বাট আওয়ামী লীগ মনে করতেছে যে আমাদের যে ভোটগুলা এটা এখন যেহেতু বিএনপিকে দিয়েছে, এবং আওয়ামী লীগের অনেক লোক কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, না হলে কিন্তু বিএনপি এইরকম 2/3 মেজরিটি পাওয়ার মতো দল কিন্তু এখনো না। কারণ জামাত ইসলামের যেই আমরা গণজোয়ার দেখেছি, সেখানে কিন্তু 2/3 মেজরিটি নিয়ে বিএনপির জেতার কথা না, বাট তারা আওয়ামী লীগের ভোটগুলো এবং সংখ্যালঘুদের ভোটগুলো তারা একচেটিয়া পেয়েছে। এই কারণে আওয়ামী লীগ মনে করতেছে যে বিএনপি অন্তত কৃতজ্ঞতা দেখিয়ে হলেও বিএনপি আসলে আওয়ামী লীগকে স্পেস দিবে। এবং অলরেডি কিন্তু বিএনপি 7 দিনে অনেক বেফাস কথা বলে ফেলেছে। বিএনপির একজন বলতেছে যে চাঁদাবাজি না সমঝোতা, আরেকজন বলতেছে ইনকিলাব জিন্দাবাদ কোন ধরনের ভাষা। কালকে দেখলাম কুমিল্লার এমপি বলতেছে বিএনপির যে যদি স্ত্রী জামাতকে ভোট দিয়ে থাকে তাহলে স্ত্রীকে তালাক দিয়ে দাও। তো এই ধরনের কথাবার্তা কিন্তু চলতেই থাকবে এবং আস্তে আস্তে বিএনপি ক্রমে ক্রমে জনপ্রিয়তা হারাবে। এবং জনপ্রিয়তা হারালে হবে কি, যদি আওয়ামী লীগ এসে যায় তাহলে হবে কি দেখেন, আওয়ামী লীগের লোকগুলো কিন্তু জামাতের এমনিতেও ভোট দেয় না, অমনিতেও ভোট দেয় না, তাই না? আওয়ামী লীগের লোকগুলো ভোট দিচ্ছে বিএনপি। এখন যদি আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভোট কাটবে। হ্যাঁ, জামাতের ভোট কিন্তু কাটবে না, আওয়ামী লীগ ভাগ বসাবে বিএনপির ভোটে। এবং জামাতের কাছে এটাই সুবর্ণ সুযোগ। কাজেই এখন তারেক রহমান কি প্ল্যান করতেছে, তিনি আওয়ামী লীগ কতটুকু স্পেস দিবেন? তবে আমার মনে হয় যে তারেক রহমান আওয়ামী লীগকে স্পেস দিবেন, আওয়ামী লীগের লোকদেরকে মুক্ত করবেন একে একে। একটা সময় দেখবেন আপনি ওই যে সালমান রহমান, তারপরে আনিসুল হক সবাই বেরিয়ে গিয়েছে। কিন্তু তারেক রহমান একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে তারেক রহমান ওই শেখ ফ্যামিলিকে স্পেস দিবেন না, শেখ হাসিনা সহ যারা আছে, কিন্তু বাকি যে আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে তারেক রহমান আস্তে আস্তে জামিন দিয়ে মুক্ত করে দিবেন। তো মুক্ত করে দিলে হবে কি, আওয়ামী লীগ ওই শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন একজন বিকল্প নেতৃত্ব দিবে, বাট পিছন থেকে কলকাঠি নাড়বেন শেখ হাসিনাই। তো এটাই হচ্ছে মোটামুটি প্ল্যান বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। এখন দর্শক, তারেক রহমান কোন চুক্তি করে কোন প্ল্যান নিয়ে বাংলাদেশে আসছে আমি জানি না, অনেক অনেক কথা বলে। বাট এটা সত্য যে আওয়ামী লীগ এবং ভারত মিলে কিন্তু তারেক রহমানকে একটা ভালো ফাঁদে ফেলেছে। কি রকম ফাঁদে ফেলেছে এটা বুঝতে হলে আপনারা ওই ভোটের পার্সেন্টেজ গুলো একটু দেখেন। জামাত কোনোদিন 10% বেশি ভোট পায় নাই। সেই জামাত এবং এনসিপি জোট এবার সম্মিলিতভাবে 40% ভোট পেয়েছে। 40%, 100%-এর ভিতরে। তাহলে এই ভোটগুলি কোত্থেকে এলো? খেয়াল করবেন, জামাত এর আগে মাত্র 10% ভোট পেত, এবার পেয়েছে 40%। হ্যাঁ, তাহলে বাকি 30% এক্সট্রা ভোট কোত্থেকে এলো? মূলত এই ভোটগুলি আসছে বিএনপির ভোট ব্যাংক থেকে। যারা বিএনপি করত এবং কট্টর জাতীয়তাবাদী ছিল, তারা এবারের বিএনপির কার্যক্রমে হতাশ হয়ে তারা এই বিএনপিকে ভোট না দিয়ে জামাত এনসিপিকে ভোট দিয়েছে। এবং এটা শহরে হয়েছে বেশি, গ্রামে হয়েছে কম, বাট প্রচুর ভোট এই জামাত এনসিপিতে এসেছে। আওয়ামী লীগের ভোট কিন্তু জামাত এনসিপিতে খুবই কম আসছে, কিন্তু বেশিরভাগ ভোটই আওয়ামী লীগের বিএনপিতে গেছে। কিন্তু বিএনপির যারা অরিজিনাল কর্মী, জাতীয়তাবাদী, তারা প্রচুর প্রচুর পরিমাণে তারা জামাত এনসিপিকে ভোট দিয়েছে বিএনপির উপর বিরক্ত হয়ে। এবং এই কারণেই জামাতের সমর্থন 10% থেকে 40% এসে গিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বিএনপি তাহলে এতগুলো আসন কেন পেল? এই কারণে যে প্রকৃত বিএনপির কর্মীরা বিএনপিকে ভোট না দিয়ে জামাতকে ভোট দিলেও সংখ্যালঘু এবং আওয়ামী লীগের লোকেরা প্রচুর পরিমাণে প্রায় 100% বিএনপিকে ভোট দিয়েছে। এবং তারা মনে করতেছে যে একমাত্র বিএনপি ক্ষমতা আসলেই আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব। এবং এটা তারা স্পষ্ট বলেছে, ভোটের মাঠেও বলেছে। ভোটের মাঠে আওয়ামী লীগের বহু লোক বলেছে যে তোমরা যারা সংখ্যালঘু আছো, যারা আওয়ামী লীগ আছো, তারা বিএনপিকে ভোট দাও, দিলে তোমাদের দলকে আমরা পুনর্বাসন করবো। এটা তো আর কোনো গোপন বিষয় না, এটা তো ওপেন সিক্রেট। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় পরিমাণে মানুষ তারা কেন বিএনপিকে ছেড়ে তার জামাতে আসলো? এর কারণ হচ্ছে বিএনপি তাদের মিনিমাম যে এক্সপেকটেশন সেটাও তারা ফুলফিল করতে পারেনি। তারা নির্বাচনের আগে থেকেই জুলাই সনদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদের যে আদর্শ সেটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাদের দল সেই শহীদজির আদর্শ এবং বেগমজির আদর্শকে অনুসরণ করেনি। এবং যেই পরিমাণ ভোট বিএনপি থেকে জামাতে চলে গিয়েছে বা এনসিপিতে চলে গিয়েছে, আগামী নির্বাচনে সেই ভোটগুলো তো ফেরত যাবেই না, বরঞ্চ বিএনপি থেকে আরো অনেক 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 ভোটাররা চলে যাবে জামাত এবং এনসিপিতে। কারণ অলরেডি আমি তো খেয়াল রাখি যে অলরেডি গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগে বিএনপির অনেক ইয়াং জেনারেশন যারা, তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। যারা চাঁদাবাজি করে একটু বয়স বেশি হয়ে গেছে আমাদের মতো, তারপরে এগুলো তো লোভী বেশি, যার বয়স বেশি হয়ে গেছে আর কিছু করার নাই, এখন এতদিন পরে বিএনপি আসছে, লুটে পুটে যা খেতে পারি, 17 বছর পারছিলাম। কিন্তু ইয়াং যে জেনারেশন গুলো যারা বিএনপি করতেছে, বিশেষ করে ছাত্রদল অনেক নেতা কিন্তু হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, তারা সহ্য করতে পারতেছে না। অনেকেই বলতেছে একই হলো একই হলো একই হলো। তো এই ধরনের ছেলেপেলেগুলো যাদের ভিতরে ন্যূনতম আদর্শ অবশিষ্ট আছে, তারা সামনে নির্বাচনে বিএনপিকে ভোট দিবে না, তারাও জামাতে চলে আসবে। এবং নিরপেক্ষ অনেক লোক যারা সুইং ভোটার গুলো, তারাও জামাতে চলে আসবে। সুতরাং এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগের এবং সংখ্যালঘুদের ভোটগুলি বিএনপি না পেত, তাহলে 2/3 মেজরিটি তো দূরের কথা, তারা সামান্য ব্যবধানে হেরে যেত। যদিও জামাত খুবই অগোছালো দল, জামাতের ভালো কোনো নেতাও নাই,
তারপরেও কিন্তু বিএনপি এতগুলো আসন পেত না, শুধু এই আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করেই এবং সংখ্যালঘুদের ভোটের নির্ভর করে কিন্তু বিএনপি এই 2/3 মেজরিটি পেয়েছে। এবং আওয়ামী লীগের এই ভোটগুলো পাওয়ার জন্য বিএনপি ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে এবং স্থানীয় পর্যায়ে বিএনপির লোকেরা ভোটের আগে স্থানীয় আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার প্রতিশ্রুতিও কিন্তু স্থানীয়ভাবে দিয়েছিল, যেটার অনেক ভিডিও রেকর্ডও আমরা দেখেছি। এখন তারেক রহমান কিন্তু জানে যে এই নির্বাচনই শেষ নির্বাচন না, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, সিটি কর্পোরেশন নির্বাচন আছে, প্রশাসনে মিডিয়াতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের লোকেরা আছে, এদের সমর্থন কিন্তু বিএনপির লাগবে। 5 বছর পরে আবার সাধারণ নির্বাচন আছে, যেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। হ্যাঁ, তো তারেক রহমান ভালো করেই জানে যে তারেক রহমানকে সামনের দিনে যে কোনো নির্বাচনের বৈতরণী পার হতে গেলেই আওয়ামী লীগের সহায়তা তার লাগবেই লাগবে। সুতরাং তারেক রহমানের সামনে আওয়ামী লীগের পুনর্বাসন এবং ভারতের কথা শোনা ছাড়া আর কোনো বিকল্প নাই। এই কারণেই আপনি দেখবেন যে একের পর এক আওয়ামী লীগের লোকেরা জেল থেকে বেরোতেই থাকবে এবং খুব শীঘ্রই তাদের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হবে। কিন্তু যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে যে এই যে একের পর এক আওয়ামী লীগকে ছেড়ে দিবে এবং ভারতের কথা মতো চলবে, এটা কিন্তু বিএনপির যে পুরাতন বিএনপি, যারা বিএনপির জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে, তারা কিন্তু কোনোদিন এটাকে ভালোভাবে নিবে না। তারা বলবে যে বেগম জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপি এবং তারেক রহমানের বিএনপি এক নয়। এবং এই লোকগুলো দেখবে যে তারা যেই বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে, সেটা তারা বিএনপির কাছ থেকে পাচ্ছে না, সেটা তারা পাচ্ছে জামাত এনসিপির কাছ থেকে। সুতরাং এই লোকগুলো জামাত এনসিপির দিকে ভেড়া শুরু করবে এবং বিএনপির এই অরিজিনাল যে সাপোর্টার গুলো, তারা যতই একে একে জামাত এবং এনসিপির দিকে যাওয়া শুরু করবে, ততই বিএনপি আওয়ামী লীগের উপর বেশি 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 করে নির্ভরশীল হয়ে পড়বে। বিএনপি বুঝতে পারবে যে আওয়ামী লীগ ছাড়া আমাদের আর উপায় নেই। এটা উপলব্ধি করতে পেরে বিএনপি আরো বেশি বেশি করে লীগের পুনর্বাসন করবে, বেশি বেশি করে লীগের লোকদেরকে জেল থেকে ছেড়ে দিবে এবং বেশি বেশি করে ভারতের সঙ্গে আঘাত করবে, শুধু এই লীগের এবং সংখ্যালঘুদের সমর্থনটাকে টিকে রাখার জন্য। আস্তে আস্তে বিএনপি যে অরিজিনাল বিএনপি যে কোর সমর্থক, এটা দুর্বল হতে 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 বিএনপি ক্ষমতায় থাকবে 5 বছর, কিন্তু জনগণের কাছে একটি অপ্রাসঙ্গিক দলে পরিণত হবে এবং এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যেমন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ছিল, কিন্তু জনগণের কাছে এদের বিন্দু মাত্র প্রাসঙ্গিকতা ছিল না। এই কারণেই তাসের ঘরের মতো ক্ষমতা ছাড়ার পর একদম দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছে। এখন এই বিএনপি 5 বছর ক্ষমতা থাকলেও তাদের যে কোর সমর্থক, কিছু চাঁদাবাজ লুটেরা ছাড়া আস্তে আস্তে সবাই বিএনপির কাছ থেকে সরে যাবে এবং জামাত এনসিপিতে যোগ দিবে এবং বিএনপিটা বুঝতে পেরে আরো বেশি বেশি করে আওয়ামী লীগের উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং আওয়ামী লীগের সুযোগ বুঝে বিএনপিকে ব্যবহার করবে। কিন্তু একটা সময় যখন আওয়ামী লীগ বুঝবে যে তারা বিএনপির উপর ভোট দিয়ে এনাফ শক্তিশালী হয়েছে, তখন তারা বিএনপিকেও পটবাড়ি দিয়ে ফেলে দেওয়ার পরে বিএনপি একুলো হারাবে, তখন মূল দুইটি শক্তি হবে আওয়ামী লীগ এবং জামাত। মাঝ দিয়ে কিন্তু বিএনপি হারিয়ে যাবে শুধু এই তারেক রহমানের এই আই হ্যাভ এ প্ল্যান, কোন প্ল্যান আমি জানি না, এই প্ল্যানের কারণে। এবং আপনারা দেখবেন যে বিএনপি আস্তে 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 নিঃশেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগ আস্তে 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 আবার পুনর্জীবন লাভ করে শক্তিশালী হয়ে উঠবে। শক্তিশালী হয়ে উঠলে এই বিএনপি আওয়ামী লীগের মাঝেই হারিয়ে যাবে। সুতরাং তারেক রহমান আওয়ামী লীগ এবং ভারতের একটা দুষ্ট চক্রে পড়ে গিয়েছে। এই চক্র থেকে তারেক রহমানের আর মুক্তি নেই, কারণ তিনি অলরেডি ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এবং দর্শক, এই বিএনপির যে ভুল রাজনীতি, তারেক রহমানের যে ভুল প্ল্যান, এই ভুল প্ল্যানের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবেই ভারত এবং আওয়ামী লীগ এই তারেক রহমানকে দিয়ে এই প্ল্যানগুলো করিয়েছে, যে প্ল্যানগুলো সেই 5ই আগস্টের পরে যে বাংলাদেশিদের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান, এগুলোর সরাসরি বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিএনপি। এবং এই কারণেই আস্তে আস্তে বিএনপি জনসমর্থন কমতেছে, আরো কমতে তার একটা সময় পুরাপুরি আওয়ামী লীগের সমর্থকদের উপর এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্ভর হয়ে পড়বে। কিন্তু যারা প্রকৃত জাতীয়তাবাদী বিশ্বাসী, তারা চলে যাবে জামাত এবং এনসিপিতে। যখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে তারা এনাফ শক্তি সঞ্চয় করেছে, তখন আওয়ামী লীগ তাদের ভোটারদেরকে এবং সংখ্যালঘু হিন্দুদেরকে বলবে, এখন তোমরা আর বিএনপিকে ভোট দিও না, এখন আমাদেরকে ভোট দাও। তখন বিএনপি একুলো হারাবে, বিএনপি তখন জাতীয় পার্টির মতো হয়ে যাবে। বাংলাদেশে নতুন দল হবে 2টা, আওয়ামী লীগ এবং জামাত, এবং সেই দিনটা আর বেশি দূরে না। দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। বাট আমি বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ ভালো দেখি না। তারা দিনে দিনে জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে।